Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to our online class. আমাদের আজকের টপিকস ভয়েস চেঞ্জ চ্যাপ্টার 2। পূর্ববর্তী ভিডিওতে আমরা চ্যাপ্টার 1-এ ভয়েস চেঞ্জের কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করেছি। তার সাথে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আজ তারই ধারাবাহিকতায় চ্যাপ্টার 2 ভিডিওটি আপলোড করা হচ্ছে তোমাদের জন্য। এই ভিডিওটি তৈরি করা হচ্ছে ওয়ারলেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। সো শিক্ষার্থীরা, তোমরা প্রস্তুত হয়ে নাও, খাতা কলম নিয়ে বসো, যাবতীয় বিষয়বস্তু তোমরা তোমাদের খাতায় তুলে নিবে এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে ভিডিওটি আবার পেছন থেকে টেনে আবার দেখবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার অথবা তোমাদের প্রশ্নের ভিত্তিতে নতুন ভিডিও আপলোড করে দেওয়ার জন্য। তো ওকে, স্টার্ট করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আজকে আমরা আলোচনা করব ইয়েস নো কোশ্চেন একটি এবং ডব্লিউএস কোশ্চেনের একটি আলোচনা আসবে। অ্যাক্টিভ ভয়েস। সাধারণত ইয়েস নো কোশ্চেনে আমরা এখানে দেখতে পাচ্ছি এবি। এবি দ্বারা বোঝানো হচ্ছে অক্সিলারি ভার্ব। এবি দ্বারা এতে অক্সিলারি, বিতে ভার্ব। অক্সিলারি ভার্ব বলতে এখানে বি ভার্ব ও হ্যাভ ভার্বকে বোঝানো হচ্ছে। বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের দিয়ে শুরু হতে পারে। তারপরে এস এ দ্বারা বোঝানো হচ্ছে সেমি অক্সিলারি ভার্বকে। ডু, ডাজ ও ডিড এই তিনটি ভার্বকে বলা হয় সেমি অক্সিলারি ভার্ব। এরা কখনো প্রিন্সিপাল ভার্ব, কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন আই ডু দ্য সাম, এখানে ডু প্রিন্সিপাল ভার্বের ভূমিকা পালন করে, এখানে ডুটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি আমরা বলি আই ডু নট ডু দ্য সাম, এখানে প্রথম ডু নট অক্সিলারি ভার্বের ভূমিকায় থাকে এবং পরের ডুটা প্রিন্সিপাল ভার্বের ভূমিকায় থাকে। তাহলে ডুকে আমরা অক্সিলারি ভার্বেও পেয়ে থাকি, প্রিন্সিপাল ভার্বকেও পেয়ে থাকি। তাই এই ধরনের ভার্বকে বলা হয় সেমি অক্সিলারি ভার্ব। এবং মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির সংজ্ঞা হলো যে সকল ওয়ার্ড ভার্বের পূর্বে বসে ভার্ব এর অর্থ গঠনে সহায়তা করে তাদেরকে মডাল অক্সিলারি বলা হয়। এদের পরেই আসবে সাবজেক্ট, তারপরেই ভার্ব, তারপরেই অবজেক্ট এবং বিশেষ লক্ষণীয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাইন অফ ইন্টারোগেশন। প্রিয় শিক্ষার্থীরা, একটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য রাখবে, যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তখন এই ভার্বটি কখনোই বেস ফর্মে থাকে না। হয় ভার্বের শেষে আইএনজি হয়ে যাবে, না হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। এ দুটি ফর্মেই থাকতে পারে। কিন্তু যদি সেমি অক্সিলারি ও মডাল অক্সিলারি দিয়ে বাক্যটি শুরু হয় তখন এই ভার্বটা সবসময় বেস ফর্মে থাকবে। এই ভার্বটা সবসময় বেস ফর্মে থাকবে, লক্ষ্য রাখবে। প্যাসিভ করার সময় AV1, এই AV1-এর আলোচনাটা আমি একটু পরেই আসছি। দেখতে পাচ্ছ অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলছি। প্রিয় শিক্ষার্থীরা, প্যাসিভ করার ক্ষেত্রে এই সাবজেক্ট অনুযায়ী এই AV1 লিখতে হয়। তাই আমি বলেছি আলোচনায় আমরা একটু পরেই যাচ্ছি, কারণ সাবজেক্টের পার্সন অনুযায়ী এই অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হয়। AV1 কেন? সাধারণত দেখা যায় অক্সিলারি ভার্বের ক্ষেত্রে অথবা মডাল অক্সিলারির ক্ষেত্রে দেখা যায় যে ভার্বের দুটি পার্ট থাকে, একটি থাকে অক্সিলারি, একটি থাকে প্রিন্সিপাল ভার্ব। যেমন আমরা যদি বলি ইজ প্লেয়িং, ভার্বটা যদি দেখি ইজ প্লেয়িং, এখানে ইজ আছে এবং ভার্বের শেষে আইএনজি আছে। আমরা জানি প্রিন্সিপাল ভার্বের রূপ অনুযায়ী বি ভার্ব ব্যবহার করলে সেখানে আইএনজির জন্য বিং ব্যবহার করব। তাছাড়া যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে আমরা বিন ব্যবহার করব। তাহলে হতে পারে হ্যাভ বিন, হতে পারে ইজ বিং, আবার হতে পারে ক্যান বি। তাহলে ইজ বিং এটা দুটো অংশ,
একটা ইজ, একটা বিইং। হ্যাভ বিন এরও দুটো অংশ, একটা হ্যাভ, একটা বিন। আবার ক্যান বি, দুটো অংশ, একটা ক্যান, একটা হলো বি। এমন যখন হয়ে যায় তখন কি করব, অক্সিলারি ভার্ব ওয়ান মানে প্রথম অংশটা ইজ, হ্যাভ অথবা ক্যান যেটাই থাকুক না কেন তাকে আমরা বসাই ফেলব। এরপরে অক্সিলারি ভার্ব টু এর পরের অংশ। যদি সাধারণত প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম থাকে তাহলে তো একটা অংশ থাকে, সেখানে আর অক্সিলারি ভার্ব টু এর আর প্রয়োজন হয় না, শুধু অক্সিলারিটা বসাইলেই হবে, যাকে আমরা বি ভার্ব বলেছিলাম। এই ভার্বের হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। এক্ষেত্রে বাই প্রিপোজিশনটি যদি পরিবর্তিত হয় সেক্ষেত্রে সেদিকটাও লক্ষ্য রাখবে, যা আমরা আগের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ভার্ব দেখিয়েছিলাম। অবশ্যই খেয়াল করে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। দেখতে পাচ্ছ একটি বয়েজে দেওয়া আছে হ্যাভ ইউ ভিজিটেড দ্য তাজ। হ্যাভ যা অক্সিলারি ভার্ব, ইউ এটা হলো সাবজেক্ট, কে ভিজিট করে, ইউ ভিজিট করেছিল, তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে নিতে পারছি। এই ভার্বটা এটা, তো হ্যাভের পরে এই ভার্বটা এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। কি ভিজিট করেছি, দ্য তাজ, তো দ্য টাচটি হলো অবজেক্ট এবং শেষে সাইন অফ ইন্টারোগেশন রয়েছে। আমরা মার্কগুলো সরিয়ে দিচ্ছি। এখন আমরা যখন এটাকে প্যাসিভ করব, আমরা বলেছিলাম প্রথমেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট আনবো, তাহলে অবজেক্ট কী ছিল, দ্য তাজ, আমরা এখানে দ্য তাজকে আনলাম। এখানে কিন্তু হ্যাভ আছে, কিন্তু আমরা লিখেছি হ্যাজ, কারণ দ্য তাজের সাথে কখনো হ্যাভ বসবে না, হ্যাজ বসবে। হ্যাজ দ্য তাজ, দ্য তাজ সিঙ্গুলার ছিল বিদায় আমরা হ্যাজ ব্যবহার করেছি। তাহলে এটা ছিল অক্সিলারি ভার্ব ওয়ান, দ্য তাজ। অক্সিলারি ভার্ব টু, এখানে যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তাই আমরা এখানে ব্যবহার করলাম বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট ইউ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি খুব সহজেই বুঝতে পারবে। ডু ইউ নো মি, এটি বোর্ড কোশ্চেন থেকে নেওয়া এবং এই প্রশ্নটি পরীক্ষায় আসে, বেশিরভাগ স্কুলের পরীক্ষায় এই প্রশ্নটি আসে, ডু ইউ নো মি। এখন লক্ষ্য করো এখানে দেওয়া আছে সেমি অক্সিলারি, এটা ছিল সেমি অক্সিলারি। ইউ সাবজেক্ট, কে নো, ইউ নো, ভার্ব নো, কাকে চেনো, মি। আচ্ছা, যেহেতু ডু ডাজ ডিড এটা সেমি অক্সিলারি ভার্ব, এদের টেন্স অনুযায়ী টেন্সটা নির্ণয় করার ক্ষেত্রে ভার্বের আমরা নোকে নয় এ ডুকে বেশি প্রেফার করব, ডুকেই প্রেফার করব। আর ডুটা ইঙ্গিত দিচ্ছে এটা একটি প্রেজেন্ট ফর্ম, ডিড থাকলে সেটা হতো পাস্ট ফর্ম। তখন আমরা খেয়াল রাখবো প্রিন্সিপাল ভার্বের রূপটা বেস ফর্ম না খেয়াল রেখে আমরা সেমি অক্সিলারি ফর্মটাকে খেয়াল রাখবো। এখানে যেহেতু ডুর দেওয়া আছে তাহলে আমরা প্রেজেন্ট ফর্মের বি ভার্ব অ্যাম, ইজ, আর ব্যবহার করব। যেহেতু অবজেক্ট মি, মি এর সাথে কোনটা ব্যবহার করা যায়, মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই, আই এর সাথে এম বসে, এম আই নোন টু ইউ। লক্ষ্য করো মি এর সাবজেক্টিভ হলো আই আর প্রেজেন্ট ফর্ম হওয়ায় এম, আই এম, এম আই নোন এবং নোনের পরে টু হয় ইউ, এম আই নোন টু ইউ। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব ডব্লিউএস কোশ্চেনে। রেড মার্কগুলো আমি সরিয়ে দিচ্ছি, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখন আমরা ডব্লিউএস কোশ্চেন এর আলোচনা করব। ডব্লিউএস কোশ্চেনের মধ্যে হু, এই ডব্লিউএস কোশ্চেনটি একটু ব্যতিক্রম, কারণ ইহা সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করে।
ভার্ব, অবজেক্ট এবং শেষে সাইন অফ ইন্টারোগেশন। হু সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করে। তো আমরা যদি বলি হু কল্ড ইউ, রহিম কল্ড ইউ, তাহলে সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করে। তাই আমরা হু এর পরে ভার্ব পেলেও এক্ষেত্রে কোনো সাবজেক্ট পাইনি, আর অবজেক্ট তো ছিলই। এখন হু সূচিত বাক্যগুলোকে কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে সেদিকটা লক্ষ্য করব। প্যাসিভ করার সময় হু এর পরিবর্তে ব্যবহার করবে বাই হোম, হু এর পরিবর্তে বাই হোম। এরপরে বি ভার্ব ব্যবহার করবে। বি ভার্বের পরে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য রাখবে, এই সাবজেক্টের ফর্ম অনুযায়ী কিন্তু বি ভার্বটা বসবে। এখন বাই হোমটা কিন্তু এখানে একটা সাবজেক্ট এর স্থলে কিন্তু এখানে স্থলাভিষিক্ত হয়নি। এই সাবজেক্ট অনুযায়ী এখানে আমরা বি ভার্ব ব্যবহার করব, তারপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিব। তো লক্ষ্য রাখবে এই সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব ব্যবহার হচ্ছে কিনা সেদিকে একটু বিশেষ লক্ষ্য রাখবে। হু হ্যাজ কিল্ড দ্য বার্ড, এখানে হু ভার্বে পেলাম হ্যাজ কিল্ড, অবজেক্টে পেলাম দ্য বার্ড। হ্যাঁ, এবার লক্ষ্য করো হু হ্যাজ কিল্ড দ্য বার্ড, এখানে হ্যাজ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। আমরা একে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, হু এর পরিবর্তে আমরা এখানে লিখলাম বাই হোম। তারপরে এখানে হ্যাজটা কীভাবে আসলো, হ্যাজটা এই হ্যাজটা যে সচরাচর বসছে তা কিন্তু নয়। এখানে অবজেক্ট ছিল দ্য বার্ড, এখানে দ্য বার্ড, তাহলে দ্য বার্ডটা সিঙ্গুলার বিতে এখানে হ্যাজ বসেছে। হ্যাঁ, অবশ্যই এটাকে ফলোইং করে, তবে এটার পার্সন অনুযায়ী। যেহেতু এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই আমরা বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে ফাইনালি ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম। আশা করি বুঝতে পেরেছ। আরও একটি দেখছি, হু ইজ হেল্পিং ইউ, হু এর পরিবর্তে বাই হোম। এখানে ইজটা আর হয়ে গেল, কারণ ইউ এর সাথে তো আর ইজ বসবে না, ইউ আর। বাই হোম আর ইউ, ভার্বের শেষে আইএনজি থাকায় বিইং হেল্পড। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, হু ছাড়া বাকি যত ডব্লিউএইচ ওয়ার্ড আছে এদেরকে আমরা যেমন হুম, হুইচ, হয়ার, হোয়াই, হয়েন ইত্যাদি। তবে হুইচের ব্যাপারটা হলো হুইচের সাথে একটি নাউন যুক্ত করতে হয়, যেমন হুইচ বুক, হুইচ প্যান ইত্যাদি। এদের পর অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে, কারণ এখানে হোম, হুইচ, হয়ার, হয়েন, হাউ, হোয়াই যেটা দিয়ে আমরা প্রশ্ন করি না কেন, এখানে সাবজেক্টের ব্যাপারটি আর আসে না। এটা হয়তো অবজেক্ট সম্পর্কে অথবা কমপ্লিমেন্ট সম্পর্কে আমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করে। আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহার করাটা বাধ্যতামূলক, যে সাবজেক্টের ক্ষেত্রে আমরা যেহেতু এখানে সাবজেক্ট পাচ্ছি, এখানে অবশ্যই অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এই অক্সিলারি ভার্বের ব্যবহারটা যদি না আসে, তাহলে এই বাক্যটি কোনোভাবেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে না। ভার্ব, অবজেক্ট। তো সাধারণত এক্ষেত্রে এদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে যে ডব্লিউএইচ কোশ্চেনটি আছে, ইন্টারোগেটিভ প্রোনাউনটি, এটা হুবহু বসে যাবে। হোম থাকলে শুধু হু বসবে, এই জন্য এটাকে আমরা রেড কালার দিয়ে ফিক্সড করে দিলাম। হোম থাকলে কি হবে, হু আসবে। হুইচ থাকলে হুইচ, হোয়েন থাকলে হোয়েন, হোয়াই থাকলে হোয়াই, হোয়াট থাকলে হোয়াট, যা থাকুক না কেন। আর এদের সাথে যদি নাউন যুক্ত থাকে, যেমন হোয়াট ক্লাস, হুইচ বুক, এই ক্লাস এবং বুক এরা সহ এটা বসে যাবে। বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাই, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে এবং পরিশেষে সাইন অফ ইন্টারোগেশনটা বসে যাবে। যেমন দেখো, হোম ডু ইউ লাভ, হোম ডু ইউ লাভ, হোম ডু ইউ লাভ। এই হোমকে প্যাসিভ করার সময় আমরা হোমের পরিবর্তে কী ব্যবহার করব,
হু ব্যবহার করব। যেহেতু এখানে সাবজেক্ট আর আসছে না, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলারটা ব্যবহার করতে পারি। হোম তা হু হয়ে যাবে, হু এর সাথে সাধারণত সিঙ্গুলার ব্যবহার করতে পারি। হু ইজ লাভড বাই ইউ, হু ইজ লাভড বাই ইউ। হুজ বিল্ডিং ডিড ইউ বাই, হুজ বিল্ডিং ওয়াজ বট বাই ইউ। আশা করি বুঝতে পেরেছো সবাই। এভাবে শেষ হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত একটি প্যাটার্নে ভার্ব ও অবজেক্ট দিয়ে শুরু হয়। এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখবে, এখানে ভার্বটা সবসময় বেস ফর্মে দেওয়া থাকে। এর পূর্বে একটি মডেল অক্সিলারি উচ্চ থাকে। এটাকে প্রেজেন্ট ফর্ম চিন্তা করলে হবে না, এটাকে ভার্বের বেস ফর্ম হিসেবেই চিন্তা করতে হবে। যেমন আমরা যদি বলি ওপেন দ্য বক্স, এখানে ওপেনটা প্রেজেন্ট ফর্ম নয়, ওপেনটা এখানে বেস ফর্ম। মূলত এটা ইউ শুড ওপেন দ্য বক্স। তাহলে এক্ষেত্রে মডেল অক্সিলারির পরে ওপেন থাকায় এখানে ভার্বের বেস ফর্মটাই থাকে। প্যাসিভ করার সময় প্রথমে আমরা লেট ব্যবহার করব। লেটের পরে অবজেক্টটা চলে আসবে। অবজেক্ট যেহেতু এখানে ভার্বের বেস ফর্ম, বি ভার্বের বেস ফর্মটা আমরা ব্যবহার করব, বি। অ্যান্ড ফাইনালি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু দ্য সাম, এখানে ডুটা হলো ভার্ব, দ্য সাম অবজেক্ট। প্যাসিভ ভয়েস করার সময় আমরা প্রথমে লেট ব্যবহার করব। লেট দ্য সাম বি ডান। টেক কেয়ার অফ, কিছু কিছু ভার্ব আছে যেমন টেক কেয়ার অফ, লুক ডাউন আপন, ডু অ্যাওয়ে উইথ, পুরোটাই ভার্ব। টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ যত্ন করা, এটাই ভার্ব। আর ইউর হেলথ হলো অবজেক্ট। আমরা প্যাসিভ করার সময় লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ, বি টেকেন কেয়ার। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব, পার্সোনাল অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। এমন যদি হয় ভার্বের পরে একটি পার্সোনাল অবজেক্টও আছে, একটি ইনডিরেক্ট অবজেক্টও আছে, তখন আমরা কিভাবে প্যাসিভ করব? যেমন যদি বলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ ভার্ব, মি অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট দিল এ গ্লাস অফ ওয়াটার, তখন কীভাবে করব? প্যাসিভ করার সময় আমরা বরাবরের মতোই লেট নিয়ে আসব। লেটের পরে পার্সোনাল অবজেক্টটাকে ইগনোর করে এই ইনডিরেক্ট অবজেক্টটাকে এখানে আনব। আই ফর ইনডাইরেক্ট, ও ফর অবজেক্ট। যেহেতু ভার্বটি বেস ফর্মে দেওয়া, তাহলে আমরা সেক্ষেত্রে বি ব্যবহার করব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। এক্ষেত্রে এই পার্সোনাল অবজেক্টটাকে আমরা কখনো সাবজেক্ট হিসেবে নিয়ে এই বাক্যকে প্যাসিভ করতে পারবো না। এই পার্সোনাল অবজেক্টটার ক্ষেত্রে এক্ষেত্রে ফর ব্যবহার করে এই পার্সোনাল অবজেক্টটার অবজেক্টিভ ফর্মটাই বসাই দিব। রেডমার্কগুলো সরিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করবে। ফ্যাচ মি এ চেয়ার, ফ্যাচ শব্দের অর্থ হলো গিয়ে নিয়ে আনা। ফ্যাচ মি এ চেয়ার, ফ্যাচটা হলো ভার্ব, মিটা এখানে পার্সোনাল অবজেক্ট, আর ইনডাইরেক্ট অবজেক্ট আমরা ব্যবহার করলাম আ চেয়ার। প্যাসিভ করার সময় লেট আসলো, ইনডাইরেক্ট অবজেক্টটা যেটা এ চেয়ার, একে নিয়ে আসলাম, ভার্বের বেস ফর্ম, তাই বি ফেচ, সরি ফর মিস্টেক, এটা ফেচড ইডি যোগ করতে হবে, এটা একটু ভুল হয়ে গেছে, আশা করি সংশোধন করে নিবে। ফর মি। এরপরে প্লাক মি এ মেরিগোল্ড, লেট এ মেরিগোল্ড বি
plucked for me. এই ফেচের কারেকশন এক্ষেত্রে ইডি যোগ করে নিবে, ই ডি পাস্ট পার্টিসিপল ফর্ম করে নিবে, ই এবং ডি যোগ করে নিবে, ফেচড। লেট এ চেয়ার বি ফেচড ফর মি। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট দিয়ে শুরু হয়, লেট পার্সোনাল অবজেক্ট থাকতে পারে, ভার্বের বেস ফর্ম ও অবজেক্ট। লেটের পরে পার্সোনাল অবজেক্ট থাকতে পারে, যেমন লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, লেট আস, লেট রহিম, লেট করিম হতে পারে। ভার্বের বেস ও অবজেক্ট। প্যাসিভ করার ক্ষেত্রে লেটটাকে নিয়ে আসতে হবে অ্যাজ ইউজুয়াল। এরপরে যে অবজেক্টটা আছে সে অবজেক্টটাকে কিন্তু অবজেক্টিভ ফর্মে আনতে হবে, কারণ লেটের পরে সাবজেক্টিভ আসবে না। এখানে যেহেতু ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, এটা মূল ভার্বের ভূমিকায় নয়, লেটটাই থাকে এক্ষেত্রে মূল ভার্বের ভূমিকায়। তাই ভার্বের পরে আমরা অবশ্যই অবজেক্ট ব্যবহার করব। এরপরে যেহেতু এটা বেস ফর্ম তাই আমরা ব্যবহার করলাম বি। বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই, এবং পার্সোনাল অবজেক্টটাকে পার্সোনাল অবজেক্টে রেখে দিলাম। এখানে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এই বাক্যের মূল ভার্ব কিন্তু লেট, এটা নয়। যেমন দেখো, লেট মি সলভ দ্য ম্যাটার, লেট আছে, পার্সোনাল অবজেক্ট আছে মি, ভার্বের বেস আছে সলভ, তারই অবজেক্ট থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে। আচ্ছা, একে যখন আমরা প্যাসিভ করব, লেট দ্য ম্যাটার বি সলভ বাই মি। প্রথমে লেট, এখানে অবজেক্ট ছিল দ্য ম্যাটারটাকে নিলাম, ভার্বের বেস ফ্রম বিদায়, বি সলভড বাই, এবং পার্সোনাল অবজেক্টটাকে শেষে লিখব। লেট হিম সিং এ সং, লেট এ সং বি সাং বাই হিম। লেট এ সং বি সাং বাই হিম। No more today. You are invited for next chapter. আমরা অতি শীঘ্রই ভয়েস চেঞ্জ চ্যাপ্টার 3 সেটা আপলোড করব। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।